হ্যালো স্টুডেন্টস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু ফিউচার টুডে। দেখো, আজকে আমরা ক্লাস 10 এর কেমিস্ট্রি চ্যাপ্টার নিয়ে চলে এসেছি। চ্যাপ্টারটার নাম হচ্ছে পরমাণু নিউক্লিয়াস। ঠিক আছে, তো পরমাণু নিউক্লিয়াস বোঝার আগে আমরা একটু ক্লাস 9টা একটু রিক্যাপ করে নিই। ক্লাস 9-এ আমরা পরমাণু সম্বন্ধে, গঠন সম্বন্ধে বলেছি ভালোভাবে। দেখো, পরমাণুকে ভাঙলে আমরা কি কি পাই? প্রোটন পাই, নিউট্রন পাই, ইলেকট্রন পাই। ঠিক আছে, আচ্ছা, একটা পরমাণুর মধ্যে যতগুলো প্রোটন থাকে ততগুলো নিউট্রন থাকে। এইসব জিনিসগুলো আমরা 9-এ শিখে এসেছি, তাই তো? দেখ, এইবারে আমরা ক্লাস 10-এ পরমাণু নিউক্লিয়াস সম্বন্ধে নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো পরমাণু নিউক্লিয়াস সম্বন্ধে নিয়ে যখন আলোচনা করতে যাচ্ছি, নিউক্লিয়াস থেকে একটা টার্ম বেরিয়ে আসে। সেই টার্মটা হচ্ছে তেজস্ক্রিয়তা। তো এই তেজস্ক্রিয়তাটা কি জিনিস? তেজস্ক্রিয়তাটা প্রথম আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী হেনরি বেকারেল। ঠিক আছে, বিজ্ঞানী হেনরি বেকারেল প্রথম পটাশিয়াম ইউরেনিল সালফেট এই লবণটা থেকে, এই লবণটা নিয়ে যখন তিনি পরীক্ষা করছেন তখন দেখছেন যে এই লবণটা থেকে একটা স্বতঃস্ফূর্তভাবে একটা রশ্মি বেরিয়ে আসছে। ঠিক আছে, আচ্ছা, সেই রশ্মিটাকে তিনি নাম দিলেন বেকারেল রশ্মি। সেই রশ্মিটার নাম কি হলো? বেকারেল রশ্মি। এবং পরবর্তীকালে এই বেকারেল রশ্মিটাই নাম হয়ে যায় যে তেজস্ক্রিয় রশ্মি। ঠিক আছে, বোঝাতে পেরেছি আশা করি। আচ্ছা, এই যে পদার্থ থেকে যে রশ্মিগুলো বেরিয়ে আসছে, এই যে ঘটনাটা, এই ঘটনাটাকেই আমরা বলছি তেজস্ক্রিয়তা। তাহলে তেজস্ক্রিয়তা যদি আমরা বইয়ের সংজ্ঞা বলতে চাই, তাহলে আমরা কি বলবো? যে পরমাণুতে ভারী নিউক্লিয়াস যুক্ত যেসব পরমাণুগুলো আছে, সেই পরমাণু থেকে একটা স্বতঃস্ফূর্তভাবে রশ্মি বেরিয়ে আসে, এবং এই রশ্মিটাকে বলছি আমরা তেজস্ক্রিয় রশ্মি, এবং ওই ঘটনাটাকে বলা হচ্ছে তেজস্ক্রিয়তা। ব্যাস, আমাদের এইটুকু জানলেই চলবে। আচ্ছা, দেখো, আমরা একটু ক্লাস 9-এর পড়াটা একটু রিক্যাপ করে নিই। ক্লাস 9-এ যখন আমরা পরমাণুর গঠন পড়েছিলাম, পরমাণুর গঠনে আমরা পরমাণুকে ভেঙে আরো 3টে কণা পেয়েছিলাম, তাই তো? কি কি? একটা প্রোটন, একটা নিউট্রন, আর একটা হচ্ছে ইলেকট্রন, তাই তো? এই 3 ধরনের কণা আমরা পেয়েছিলাম। আচ্ছা, আমরা যখন এই পরমাণুগুলো, এই কণাগুলোকে যখন পরমাণুর ভেতরে সাজাচ্ছিলাম, তখন আমরা দেখেছিলাম এগুলো কিভাবে ছিল। দেখো, পরমাণুর যে নিউক্লিয়াসটা, এই নিউক্লিয়াসটার মধ্যে ছিল হচ্ছে নিউট্রন আর প্রোটন একসাথে জোটবদ্ধ অবস্থায়, তাই তো? আর এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে এই যে চারপাশ দিয়ে কক্ষপথ দিয়ে ঘোরাফেরা করছিল হচ্ছে আমাদের ইলেকট্রন গুলো, তাই তো? আরো কি কি জেনেছিলাম? যে পরমাণুর নিউক্লিয়াসে যে নিউট্রন আর প্রোটনটা থাকে, প্রোটন গুলো হয় হচ্ছে প্লাস চার্জ, আর নিউট্রন গুলো হয় হচ্ছে নিস্তড়িত, অর্থাৎ ওর কোনো চার্জ থাকে না। আচ্ছা, আর ইলেকট্রন গুলো হয় হচ্ছে নেগেটিভ। তার মানে একটা পরমাণুর ভিতরে যতগুলো প্রোটন থাকবে ঠিক ততগুলোই ইলেকট্রন থাকবে, তাই তো? তার জন্য পরমাণুটা বিস্তারিত হয়েছিল। ব্যাস, এইসব জিনিসগুলো আমরা 9-এ একটুখানি পড়েছিলাম, তাই তো? আচ্ছা, দেখো, আমরা ক্লাস 10-এ এখন কি পড়বো? ক্লাস 10-এ পড়বো হচ্ছে যে পরমাণুর যে নিউক্লিয়াসটা, এই নিউক্লিয়াসের ভেতরের ঘটনাবলীগুলো আমরা এখানে পড়বো। দেখো, এইখানে আমরা ক্লাস 10-এ পরমাণু নিউক্লিয়াস সম্বন্ধে যখন পড়ছি, এই পরমাণু নিউক্লিয়াস থেকে কিছু রশ্মি বেরিয়ে আসে। ঠিক আছে, যেমন দেখো, যেগুলো ভারী নিউক্লিয়াস, অর্থাৎ যাদের ভর সংখ্যা প্রায় 90-এর উপরে, পারমাণবিক সংখ্যা প্রায় 90-এর উপরে, সেই ভারী নিউক্লিয়াস থেকে কিছু অদৃশ্য রশ্মি বেরিয়ে আসে। ঠিক আছে, দেখো, দেখো ভারী নিউক্লিয়াস গুলো থেকে, দেখো বাইরে থেকে কিছু স্বতঃস্ফূর্তভাবে একদম অটোমেটিক রশ্মিগুলো বেরিয়ে আসে। আচ্ছা, এই রশ্মিগুলোকে কেউ কিন্তু আটকাতে পারে না। ঠিক আছে, কোনো পদার্থ যদি এদের সামনে রেখে দেওয়া হয়, এই রশ্মিগুলো কিন্তু আটকে যাবে না, এবং যদি এই নিউক্লিয়াসগুলো কোনো যৌগ তৈরি করে, তাহলেও এই রশ্মিগুলো কিন্তু আটকায় না। বোঝা গেল? আচ্ছা, দেখো, এই রশ্মিগুলো অনেক ধরনের হয়, প্রায় 3 ধরনের রশ্মি এখান থেকে বেরিয়ে আসে। কিছু কিছু তেজস্ক্রিয় মৌল সম্বন্ধে আমরা জেনে নিই। দেখো, তেজস্ক্রিয় মৌলের যদি আমরা উদাহরণ বলি, তাহলে প্রথমে আসছে ইউরেনিয়াম, তারপর আসছে রেডিয়াম, তারপর আসছে থোরিয়াম। ঠিক আছে, এইগুলোকে তেজস্ক্রিয় মৌল বলছি। কেন? কারণ এইগুলো থেকে স্বতঃস্ফূর্তভাবে ওই রকম তেজস্ক্রিয় রশ্মি বেরিয়ে আসে। ঠিক আছে, আচ্ছা, তো তেজস্ক্রিয় রশ্মি তো সবকিছু থেকে বেরোয় না, সব আয়ন থেকে বেরিয়ে আসে না, বা সব পরমাণু থেকে বেরোয় না। তো যাদের নিউট্রন আর প্রোটনের অনুপাতটা এই 1.52 এর বেশি হবে, তাদের থেকেই একমাত্র এই তেজস্ক্রিয়তাটা বেরিয়ে আসবে। বুঝতে পারলাম? অর্থাৎ প্রোটনের সংখ্যা আর নিউট্রনের সংখ্যা যদি অনুপাতটা যদি আমরা বার করি, সেটা যদি 1.252 এর বেশি হয়ে যায়, সেখান থেকে তেজস্ক্রিয়তাটা বেরিয়ে আসবে। ঠিক আছে, তো তোমরা এই জিনিসটা একটুখানি মনে রেখে দাও যে একটা নিষ্ক্রিয় তেজস্ক্রিয় পদার্থ হচ্ছে বা নিষ্ক্রিয় তেজস্ক্রিয় মৌল হচ্ছে রেডন। আচ্ছা, দেখো,
এই যে আমরা তেজস্ক্রিয় রশ্মি বেরিয়ে আসছে বললাম পরমাণু নিউক্লিয়াস থেকে, এই তেজস্ক্রিয় রশ্মি তিন ধরনের হয়, একটা আলফা, একটা বিটা, একটা গামা। আচ্ছা, এই কথাটা কিন্তু সবসময় মনে রাখবে যে এই তিনটে রশ্মি কিন্তু পরমাণু নিউক্লিয়াস থেকে বেরিয়ে আসে, আর কোনো জায়গা থেকে কিন্তু বেরোয় না, ঠিক আছে। আচ্ছা, যদি আমরা আলফা রশ্মি, বিটা রশ্মি আর গামা রশ্মি প্রকৃতি নির্ণয় করতে চাই, তাহলে দেখো আলফা রশ্মি হচ্ছে একটা উচ্চ গতি সম্পন্ন হিলিয়াম 2+ এর স্রোত, হিলিয়াম 2+ এর স্রোত, ঠিক আছে। আচ্ছা, উচ্চ গতি সম্পন্ন হিলিয়াম 2+ এর স্রোত, তো আলফা কণাটাকে আমরা পজিটিভ কণার স্রোতও বলতে পারি, ঠিক আছে। যদি বিটা কণার প্রকৃতি লিখি, এটা হচ্ছে উচ্চ গতি সম্পন্ন ইলেকট্রন কণার স্রোত, ই কণার স্রোত, ঠিক আছে। এটা হচ্ছে উচ্চ গতি সম্পন্ন ইলেকট্রন কণার স্রোত, বুঝতে পারলাম। আচ্ছা, আর যদি গামা রশ্মির প্রকৃতি দেখি, এটা হচ্ছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। অর্থাৎ এর কোনো চার্জ নেই, ঠিক আছে। এই গামা রশ্মির কোনো চার্জ নেই, বুঝতে পারলাম। তাহলে এটা হচ্ছে উচ্চ গতি সম্পন্ন হিলিয়াম কণার স্রোত, এটা হচ্ছে উচ্চ গতি সম্পন্ন ইলেকট্রন কণার স্রোত, আর এটা হচ্ছে নিস্তড়িত তরঙ্গ, বুঝতে পেরেছি। আচ্ছা দেখো, আলফা রশ্মি যদি আমরা আধান পরিমাণ কল্পনা করি বা আধানের পরিমাণ যদি বলতে চাই, তাহলে আমরা এটা বলেছিলাম যে হিলিয়াম কণার স্রোত, হিলিয়ামে কটা প্রোটন থাকে? দুটো প্রোটন থাকে, তাহলে এর আধান নিশ্চয়ই দুটো প্রোটনের সমান হবে, দুটো প্রোটনের সমান, ঠিক আছে। এটা কত হয়? প্লাস 3.204 ইন্টু 10⁻⁻19 কুলম্ব, ঠিক আছে। এটা হচ্ছে আলফা রশ্মির আধান। যদি আমরা বিটা কণার স্রোত দেখি, তাহলে আমরা বিটা কণাকে বলেছিলাম ইলেকট্রন কণার স্রোত, তাই ইলেকট্রনের আধান কত হয়ে যায়? -1.602 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। এটা হচ্ছে বিটা রশ্মির আধান, হলো। আর গামা রশ্মিতে আমরা নিস্তড়িত বলেছি, তাহলে এর আধান হয়ে যাবে 0, বোঝা গেল তো? আচ্ছা দেখো, তাহলে আমরা যখন ভর কল্পনা করব বা ভর যখন বলতে চাইবো, আমরা কি বলেছিলাম যে এইটার মধ্যে দুটো প্রোটন আছে, তাই তো? এটার মধ্যে দুটো প্রোটন আছে, এটার মধ্যে একটা ইলেকট্রন আছে, আর ওর মধ্যে কিছু নাই, তাই তো? তাহলে ভর নিশ্চয়ই এর বেশি হবে, সবচেয়ে বেশি হবে এর ভর, তাই তো? কত ভর হবে? দুটো প্রোটনের ভরের সাথে সমান, তাই তো? সেটা হয়ে যায় হচ্ছে 4 × 1.672 ইন্টু 10⁻⁻24 গ্রাম, ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, এর ভর হচ্ছে একটা ইলেকট্রনের ভরের সাথে সমান, কত হয়? 9.11 ইন্টু 10⁻28 গ্রাম। আর এর যেহেতু কোনো ভর নেই, তাই এইটা শুধুমাত্র ভরহীন, তাই না? এটা তো শুধুমাত্র একটা তরঙ্গ বলেছি, তাই তো? তাহলে এটা ভরহীন একটা তরঙ্গ, বুঝতে পারলাম? আচ্ছা দেখো, তাহলে এই তিনটে রশ্মি যদি আমরা ভীরণ ক্ষমতার তুলনা করি, ধরো এখানে একটা এরকম পাত রেখেছি, আমি অ্যালুমিনিয়ামের পাত রেখেছি, ঠিক আছে। এইটার মধ্যে দিয়ে তিনটে রশ্মি যাচ্ছে, একটা আলফা, একটা বিটা, একটা গামা, ঠিক আছে। দেখো, যদি আলফা রশ্মিটার আমরা ভর সবথেকে বেশি বলেছিলাম, আলফা রশ্মিটার ভর সবথেকে বেশি, তাহলে ওর মধ্যে কণার সংখ্যাটা বেশি, তাই না? বিটা রশ্মির আমরা ভর বলেছিলাম যে ইলেকট্রনের ভর আছে সমান, তাহলে এর মধ্যে কণার সংখ্যা একটু কম আছে। আর এইটা বলেছিলাম কোনো ভর নেই, তাই তো? এর মধ্যে কোনো, এটা হচ্ছে একটা তরঙ্গ, তাই তো? আচ্ছা, তাহলে আমাকে একটা কথা বলো, যখন এরা কোনো কিছুকে ভেদ করবে, কে সবথেকে তাড়াতাড়ি ভেদ করে চলে যাবে? নিশ্চয়ই এটা, কারণ এর মধ্যে তো কোনো কণাই নেই, ও পাত কি কাকে আটকাবে, তাই তো? তারপরে এটা, তারপর এটা, তাই তো? তাহলে ভীরণ ক্ষমতার পার্থক্য তোমরা আশা করি বুঝে নিয়ে লিখতে পারবে। আচ্ছা, এরপর দেখো হচ্ছে আয়নিত করার ক্ষমতা। এটা কি জিনিস? ধরো কোনো একটা গ্যাস আছে, হ্যাঁ, ধরো এরকম একটা কোনো কন্টেনারে একটা গ্যাস রেখেছি, এই গ্যাসের মধ্যে যদি আমরা আলফা রশ্মি পাঠাই, তাহলে কি হবে? ওই গ্যাসটা আয়নিত হবে। যদি আমরা বিটা রশ্মি পাঠাই, তাহলে কিরকম ভাবে আয়নিত হবে?
যদি আমরা গামা রশ্মি পাঠাই তাহলে আমরা কিরকম ভাবে আয়নিত হবে এটা, ঠিক আছে। তাহলে দেখা যাচ্ছে যদি আমরা আলফা রশ্মি পাঠাই তাহলে সেটা গামা এবং বিটার থেকে তাড়াতাড়ি আয়নিত করে দেবে। তাহলে আলফা রশ্মির আয়নিত করার ক্ষমতাটা বেশি, তাই তো? আয়নিত করার ক্ষমতাটা বেশি, আলফা রশ্মির বেশি হয়, তাই না? আলফা রশ্মির বেশি হয় কার থেকে? বিটা এবং গামার থেকে, বিটা এবং গামার থেকে। বুঝতে পারলাম? আচ্ছা, যদি আমরা বিটা রশ্মির আয়নিত করার ক্ষমতা দেখি সেটা হয়ে যায় হচ্ছে আলফা রশ্মি থেকে অনেকটাই কম, আলফা রশ্মি থেকে একটু কম, আলফা রশ্মি থেকে কম হয়, ঠিক আছে, আয়নিত করার ক্ষমতাটা। আর গামা রশ্মি তো কোনো তরঙ্গই নেই, তাহলে ও আয়নিত করতে কাকে? এ আয়নিত করতে পারে না, আয়নিত করতে পারে না, আয়নিত করতে পারে না। তাহলে বলো আলফা, বিটা আর গামা এটা যদি আয়নিত করার আমাকে ক্রম লিখতে বলে, যদি আলফা, বিটা আর গামা এটা যদি আমাদের আয়নিত করার আমাকে ক্রম লিখতে বলে তাহলে আমরা কি রকম ক্রমটা পাবো সেটা তোমরা কমেন্ট সেকশনে জানাও। দেখো, যদি আমরা কোন পরমাণুর তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্য দেখি তাহলে তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্য কি বলবো আমরা? তেজস্ক্রিয়তাটা হচ্ছে একটা স্বতঃস্ফূর্ত এবং বিরামীন ঘটনা, অর্থাৎ এইটা কোনো কিছু দ্বারা প্রভাবিত হয় না। যদি আমরা কোনো তেজস্ক্রিয় মৌলের পাশে যদি চৌম্বক ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র এসব যাই আনি না কেন, এই চৌম্বক ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র এইসবের দ্বারা তেজস্ক্রিয়তার কোনো প্রভাব হয় না, ঠিক আছে। আচ্ছা দেখো, এটা সম্পূর্ণ একটা নিউক্লিয়াসের ঘটনা, যেটা আমরা পড়াতে গিয়ে বলছিলাম যে আলফা, বিটা, গামা রশ্মি সবসময় একটা নিউক্লিয়াস থেকে বেরিয়ে আসবে, ঠিক আছে। এর ইলেকট্রন মহলের কোনো ভূমিকা নেই, ইলেকট্রনের কোনো ভূমিকা নেই, ইলেকট্রনের কোনো ভূমিকা নেই, ঠিক আছে। মানে ইলেকট্রন একটা সাইড ক্যারেক্টারের মতো, আর কিছু না, ব্রোকেন এক্স। আচ্ছা দেখো, আচ্ছা এই তেজস্ক্রিয়তার ফলে তেজস্ক্রিয়তাটা যে পরমাণু থেকে ঘটে সেই পরমাণু থেকে যে তিনটে রশ্মি বেরিয়ে এলো, আলফা, বিটা আর গামা, এই তিনটে রশ্মি বেরোনোর ফলে সেই পরমাণুটা ভেঙে নতুন নিউক্লিয়াসের গঠন করে। এই নতুন নিউক্লিয়াসের গঠনটা আমরা একটু পরে জানছি ভালো করে, যে কিভাবে নতুন নিউক্লিয়াসের গঠন ঘটছে। এই তিনটে বৈশিষ্ট্য মনে রাখলে চলবে আশা করি। দেখো, এই যে লাস্ট বৈশিষ্ট্য আমরা কি বললাম, যে কোনো তেজস্ক্রিয় পৌল থেকে যদি আলফা কণা, বিটা কণা, গামা কণা নিঃসরণ হয় তাহলে নতুন নিউক্লিয়াস গঠন হয়। দেখো, কোন তেজস্ক্রিয় মৌল থেকে যদি আলফা কণা নিঃসরণ হয় তখন কি হয়? ভাবা, এক্স একটা তেজস্ক্রিয় মৌল, এটা একটা তেজস্ক্রিয় মৌল, তেজস্ক্রিয় মৌল, ঠিক আছে। এই তেজস্ক্রিয় মৌলের এমটা হচ্ছে ভর সংখ্যা আর জেডটা হচ্ছে পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা, ঠিক আছে। জেডটা হচ্ছে আমাদের পারমাণবিক সংখ্যা অর্থাৎ প্রোটন সংখ্যা, ঠিক আছে। এই এক্স মৌল থেকে যদি একটা আলফা কণা বেরিয়ে আসে, ওয়ান পিস, একটি যদি আলফা কণা বেরিয়ে আসে তাহলে সেইখান থেকে একটা আলফা কণা বেরোনোর জন্য ভর সংখ্যা 4 একক কমে যায় আর পারমাণবিক সংখ্যা 2 একক কমে যায়, ঠিক আছে। তো একটা एग्जांपल দেখো, ধরো একটা ইউরেনিয়াম পরমাণু যার ভর সংখ্যা হচ্ছে 238, পারমাণবিক সংখ্যা হচ্ছে 92, ঠিক আছে। এইখান থেকে যদি একটা আলফা কণা বেরিয়ে যায়, এই যে আলফা কণা আমরা বলেছিলাম হিলিয়াম কণার স্রোত, একটা যদি আলফা কণা বেরিয়ে যায় তাহলে সেইখান থেকে আমরা কি বললাম যে ভর সংখ্যা 4 একক কমে যাবে। তাহলে দেখো 238 থেকে 4 বাদ দিলে 234 হয়েছে, আর হচ্ছে পারমাণবিক সংখ্যা 2 একক কমে যাবে, তাই তো। তাহলে এইটা থেকে এই 90 হয়েছে। এইটা পরমাণুটার নাম হচ্ছে থোরিয়াম, ঠিক আছে, থোরিয়াম, ঠিক আছে। তাহলে এই যে ইউরেনিয়াম পরমাণু থেকে যদি একটা আলফা কণা নিঃসরণ হয় তাহলে থোরিয়াম পরমাণুটা সৃষ্টি হয়, ঠিক আছে। তোমরা একটা অঙ্ক করবে বাড়িতে, এ 235 থেকে এ 235 আর হচ্ছে 90, এর থেকে যদি দুটো আলফা কণা নিঃসরণ হয়, যদি দুটো আলফা কণা
নিঃসরণ হয় তবে বি পরমাণুটির ভর সংখ্যা কত? ভর সংখ্যা কত? ঠিক আছে, এই অঙ্কটা তোমরা বাড়িতে করবে যে একটা আলফা কণা থেকে দুটো আলফা কণা নিঃসরণের ফলে একটা এ পরমাণু থেকে দুটো আলফা কণা নিঃসরণের ফলে একটা বি পরমাণু তৈরি হয়েছে, এর ভর সংখ্যাটা কত হবে এটা তোমরা বাড়িতে বার করবে। আচ্ছা দেখো, আমরা আলফা কণা নিঃসরণ জানলাম, এবার যদি বিটা কণা নিঃসরণ হয় তাহলে ওই একই রকম এক্স একটা তেজস্ক্রিয় মৌল যার ভর সংখ্যা এ, জেড হচ্ছে তার পারমাণবিক সংখ্যা। যদি এখান থেকে একটা বিটা কণা নিঃসরণ হয় তাহলে কি হয়, ভর সংখ্যা 1 বেড়ে যায়, সরি পারমাণবিক সংখ্যা 1 বেড়ে যায়, ভর সংখ্যা অপরিবর্তিত থাকে, ভর সংখ্যার কোনো চেঞ্জ হবে না, পারমাণবিক সংখ্যা 1 বেড়ে যাবে। ঠিক আছে, একটা উদাহরণ দেখি, ধরো থোরিয়াম 23490, ঠিক আছে, এখান থেকে একটা যদি বিটা কণা নিঃসরণ হলো, সেটা প্রোট্যাক্টিনিয়াম একটা পরমাণু তৈরি করে, যার দেখো পারমাণবিক সংখ্যা এখানে 1 বেড়ে গেছে। ঠিক আছে, এটাই হলো আমাদের বিটা কণা নিঃসরণ। আচ্ছা দেখো, কোন পরমাণু থেকে যদি গামা কণা নিঃসরণ হয়, ওই পরমাণুটার কোনো পরিবর্তনই হয় না। কেন? কারণ গামা কণা আমরা বলেছি একটা ভরহীন মাত্র তরঙ্গ, ভরহীন একটা তরঙ্গ, তাই ওই পরমাণুটার কোনো পরিবর্তন হবে না।